আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া করলার একটা রেসিপি। আর আজকের করলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার নিজ গাছের করলা দিয়ে। আর এতটা মজা হয়েছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। এইভাবে যদি আপনারা করলা রান্না করেন, যারা তিতা পছন্দ করেন না তারা একবার হলো খাবেন। তো আমি চলে গেলাম প্রথমে ছাদে, সেখান থেকে আমি নিজ হাতে করলাগুলোকে পেরে নিয়েছি। এখন আমার হাজবেন্ডও কিন্তু গাছ থেকে করলাগুলো পেরে নিচ্ছে। নিজের গাছে থেকে যে কোনো সবজি পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা, আর সেটা কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। আমরা আজকে গাছ থেকে তিনটা বড় সাইজের করলা সংরক্ষণ করেছি। আর এই করলাগুলো একদম তরতাজা ছিল। এগুলো দিয়ে আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো করলাগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এই করলার মধ্যে এখন আমি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে আধা ঘন্টা পর্যন্ত মাখিয়ে রাখবো। লবণ দিয়ে যদি আপনি করলাটা বা উস্তা মাখিয়ে রান্না করেন, সেক্ষেত্রে করলা বা উস্তা যে তিতা ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর করলা কিন্তু একদম সবুজ থাকবে, এগুলো কিন্তু লালচে হয়ে যাবে না। তো এখানে আজকে আমি করলা তরকারিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই জন্য চিংড়ি মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু, আপনি তো গ্যাসের চুলায় রান্না করেন। আজকে আমাদের বাসায় আমি যখন রান্না করতে এসেছিলাম গ্যাসটা চলে গিয়েছে। তো আমার আবার মাটির চুলা আছে, তো ভাবলাম গাছের সবজি আর মাটির চুলা দুটো একসাথে অনেক ভালো হবে। তো চলে গেলাম মাটির চুলা রান্না করার জন্য। প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। যদিও বা মাটির চুলা রান্না করতে একটু ঝামেলার হয়, তবে মাটির চুলা রান্না কিন্তু খেতে বেশ মজা লাগে। তো প্রথমে আমি মাছগুলোকে দিয়ে এখন আমি এক সাইড একটু কড়া করে ভেজে নেব। যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে, অন্য একটা সাইড আমি ভালো করে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তবে এই তরকারিটা চিংড়ি মাছ ছাড়াও অন্য কোনো মাছ দিয়েও খেতে পারবেন। যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে ভেজে করলা দিয়ে রান্না করেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চিংড়ি মাছ দিয়ে করলা রেসিপিটা খেতে বেশি মজা হয়। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। লবণ দিয়ে করলাগুলো মাখানোর ফলে অনেকটা তিতা পানি উঠেছিল। আমি করলাগুলোকে ধুয়ে তারপর এখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে করলাগুলোকে আবারও ভেজে নিচ্ছি। আমি যেহেতু আজকে মাটির চুলায় একটু ঝামেলা করে রান্না করছি, এই জন্য হয়তো বা কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো করলা দিয়ে দিচ্ছি। আপনারা যখন করলা ভাজি করবেন তখন কিন্তু চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে করবেন, এতে করে কিন্তু করলা লাল হয়ে যাবে না, কালারটা একদমই সবুজ থাকবে। করলাটা যখন এক পাশ ভাজা হয়ে যাবে, আমি ঠিক অন্য পাশটা ঠিক এইভাবে কড়া করে ভেজে তারপর উঠিয়ে নেব। তো করলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আজকে করলা তরকারির মধ্যে গোল গোল করে আমি আলু দিব। আলুগুলো কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এখন আমি তেলের মধ্যে উল্টে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। করলা এবং আলু এগুলো যদি একটু কড়া করে ভাজি করে নেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। সে একই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে 2টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজটা আমার ব্রাউন করা হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও তেলের সাথে একটু ভেজে নেব। 5 মিনিটের মতো তেলের সাথে আদা রসুন বাটাটা আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। একটু কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু এখানে মশলাটা একটু গাঢ় হয়ে গিয়েছে, পোড়া লেগে যাবে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে আমি 2-3 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে।
এই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আমি পানি। দেখেন মশলা থেকে কিন্তু তেল উপরে চলে এসেছে। আলুটা অনেক সুন্দর মতো কষানো হয়েছে, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোলের জন্য পানি অ্যাড করে আমি এখানে 4 থেকে 5টা বলক আনিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর হচ্ছে করলা। এইভাবে করে 2 থেকে 3টা আমি বলক আনিয়ে নিব। ভিডিওটা হয়তোবা একটু গোলা গোলা লাগতে পারে যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, তাছাড়া এখানে ধোঁয়া উঠতেছে, ক্যামেরাটা মাঝে মধ্যে একটু একটু গোলা হয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এইভাবে করে 2-3টা বলক আনিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়াপাতা কুচি। ধনিয়াপাতা বাসায় না থাকলে সেক্ষেত্রে এখানে জিরার গুঁড়িটাও দিতে পারেন। ভাজা জিরা গুঁড়িটা দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হবে। তো আমার হাতের কাছে ধনিয়াপাতাটা ছিল, আমি ধনিয়াপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এভাবে একবার কলা রান্না করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। আর যারা তিতা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবেন, এতটা মজার হয়ে থাকে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ ও সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।